হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। সোহাগ একাডেমি নতুন আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের ক্লাসটা হচ্ছে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতির টাইপ বেসড সিকিউ ক্লাস। তোমরা জানো আমরা অলরেডি এই গতি অধ্যায়টার উপরে একটা বেসিক ক্লাস আপলোড করেছি। যারা ওই বেসিক ক্লাসটি করো নাই, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে বেসিক ক্লাসটা কমপ্লিট করার পরে আজকের ক্লাসটা করতে বসবা। তাহলে তোমাদের কাছে আজকের ক্লাসটা অনেক বেশি ইজি মনে হবে। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের গতি অধ্যায়ে যত ধরনের সৃজনশীল প্রশ্ন আসতে পারে সেই সৃজনশীল প্রশ্নগুলোকে অ্যানালাইজ করে জাস্ট আমরা তিনটা টাইপে ভাগ করছি। এক নম্বর টাইপে আছে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়, দুই নম্বরে উচ্চতা নির্ণয়, অর্থাৎ কোনো বস্তুকে যদি উপরের দিকে ছুড়ে দাও তাহলে ওই বস্তুটা আবার নিচের দিকে পড়বে। পরন্ত বস্তুর সূত্র আছে না, গ্যালিলিওর তিনটা সূত্র আছে পরন্ত বস্তুর, ওই সূত্রগুলোর নিরিখে হচ্ছে আমরা উচ্চতা নির্ণয় করব। আর তিন নাম্বার টাইপ হচ্ছে লেখচিত্র অঙ্কন। লেখচিত্র অঙ্কন, ঠিক আছে? তাহলে তুমি যদি এই তিনটা টাইপ ভালো করে আত্মস্থ করতে পারো তাহলে আশা রাখছি ইনশাল্লাহ তোমাদের কাছে গতি অধ্যায়টা অনেক বেশি ইজি মনে হবে। তারপরেও আমরা নেক্সট ক্লাসে তোমাদের বিগত সালগুলাতে বিভিন্ন বোর্ডে যতগুলো প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলোকে অ্যানালাইজ করে যে প্রশ্নগুলো অনেক বেশি কঠিন আসছে সেই সৃজনশীলগুলা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে তোমার কাছে যদি টাইপগুলো জানা থাকে, কঠিন প্রশ্নগুলো যদি তুমি সলভ করতে পারো তাহলে গতি অধ্যায় একদম পানি পানি হয়ে যাবে। তো আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, মনোযোগ সহকারে দেখতে থাকো। আমাদের প্রথম টাইপে কি আছে দেখো তো, অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে। বৃষ্টি হচ্ছে, সাউন্ড একটু প্রবলেম হইতে পারে, একটু মানাই নিবা, আশা করি খুব বেশি প্রবলেম হবে না যেহেতু মাইক্রোফোন ইউজ করছে। তাহলে আমাদের এক নম্বরে কি আছে, অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে, ঠিক আছে? এই যে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করার এই প্রশ্নটা তিন ভাবে আসতে পারে, অর্থাৎ উদ্দীপকের তিন রকম উদ্দীপক থাকতে পারে। এক নাম্বার হচ্ছে তোমাদের এরকম ডায়াগ্রাম আঁকা থাকবে, অর্থাৎ লেখচিত্র আঁকা থাকবে, সেখান থেকে বস্তুর অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলতে পারে। অথবা তোমাদেরকে এইরকম হচ্ছে কলাম দেওয়া থাকতে পারে, সেই কলাম থেকে তোমাদের বলতে পারে যে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। অথবা তোমাদেরকে কথাই দেওয়া থাকবে যে সুজন মোটর সাইকেল নিয়ে যাচ্ছিল 20 মিটার পার সেকেন্ড বেগে সমবেগে যাচ্ছে, তাহলে 20 সেকেন্ড যাওয়ার পরে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। এইরকম তিন টাইপের, অর্থাৎ এক নাম্বার টাইপে তিন ধরনের প্রশ্ন আসতে পারে। নিয়ম কিন্তু একটা, সমাধান করার নিয়ম কিন্তু একটা। তাইলে সমাধান করার জন্য অবশ্যই তোমার সূত্র অ্যাপ্লাই করতে হবে। তুমি জানো অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের তিনটা সূত্র আছে, অর্থাৎ তিনটা সূত্র থেকে আমরা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে পারি। একটা সূত্র হচ্ছে s ইকুয়াল টু ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। আমি দেখাই তোমাদেরকে একটু। s ইকুয়াল টু ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। এই যে এখান থেকে s মানে হচ্ছে দূরত্ব নাকি, তাহলে আমরা এখান থেকে কি দূরত্ব নির্ণয় করতে পারি। আর একটা সূত্র আছে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এখান থেকেও আমরা কি নির্ণয় করতে পারি বলতো, দূরত্ব নির্ণয় করতে পারি। আরো একটা সূত্র আছে যেখান থেকে আমরা দূরত্ব নির্ণয় করতে পারি, এটা হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। এখান থেকেও কিন্তু আমরা কি নির্ণয় করতে পারি, দূরত্ব নির্ণয় করতে পারি। কিন্তু আমি তোমাদেরকে রেফার করব, তোমাকে যদি ব্যাক এবং সময় দেওয়া থাকে প্রশ্নের মধ্যে বা উদ্দীপকে, যদি ব্যাক এবং সময় দেওয়া থাকে তাহলে তুমি শুধুমাত্র উপরের সূত্রটাই অ্যাপ্লাই করবা, s ইকুয়াল টু ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি, এই সূত্রটা ইউজ করবা, ঠিক আছে? আর যদি তোমাদের ত্বরণ কিংবা সময় দেওয়া থাকে, ত্বরণ এবং সময় যদি দেওয়া থাকে তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করবা। কি বলছি, যদি সময় আর বেগ দেওয়া থাকে, তাহলে s ইকুয়াল টু ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি, এই সূত্রটা অ্যাপ্লাই করবা। আর যদি ত্বরণ এবং সময় দেওয়া থাকে তাহলে আমি s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্রটা ইউজ করব। তাহলে এই সূত্রটা ইউজ করার আমার দরকার নাই, অর্থাৎ এটা হচ্ছে সময় আর বেগ দেওয়া থাকলে এই সূত্র থেকে তুমি দূরত্বের মান বের করতে পারো। তাহলে আমি রেফার করবো কি এই সূত্রটা, এটার চেয়ে অনেক বেশি সোজা। সো তুমি এখান থেকেই দূরত্বটা নির্ণয় করবা। তাহলে কি বলছি বলতো, যদি তোমার সময় আর বেগ দেওয়া থাকে s ইকুয়াল টু ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি, এই সূত্র ইউজ করবা। আর যদি ত্বরণ এবং সময় দেওয়া থাকে তাহলে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এই সূত্রটা ইউজ করবা। মনে থাকবে? ওকে, তাহলে আমরা শুরু করি।
তাহলে দেখো তো আমাদের এই যে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, তোমার এখানে এক চক্র বরাবর, এটাকে আমরা এক চক্র ধরি, এক চক্র বরাবর সময় দেওয়া আছে 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, এটা হচ্ছে সময় এস। তাহলে 8, 10, 12, 14, 16, 18 সেকেন্ড দেওয়া আছে। আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে তোমার ব্যাক দেওয়া আছে 8 ms−1, 16 ms−1, 24 ms−1, 32 এভাবে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমাকে প্রশ্নের মধ্যে কি বলছে দেখো তো, বস্তুর 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এই যে 2, 4, 6, 6 সেকেন্ডে বস্তু কতটুকু দূরত্ব অতিক্রম করছে। তাইলে আমার কি কি দেওয়া আছে, তোমাকে যদি অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলে, তাহলে তোমার মাথায় দুইটা সূত্রের কথা আসবে। একটা হচ্ছে s = u + b/2 * t, আরেকটা হচ্ছে h = ut + ½ at স্কয়ার, ঠিক আছে। এই দুইটা সূত্র যখন মাথায় আসবে তখন তোমার আবার মানের কথা আসবে, কোন কোন মান দেওয়া আছে। যদি আমার সময় আর বেগ দেওয়া থাকে তাইলে আমি প্রথম সূত্রটা s = u + b/2 * t বসাবো। আর যদি সময় আর ত্বরণ দেওয়া থাকে তাহলে দ্বিতীয় সূত্রটা s = ut + ½ at স্কয়ার, এই সূত্রটা বসাবো। তাহলে তুমি যেহেতু দেখতে পাচ্ছ এখানে সময় এবং বেগ দেওয়া আছে, তাহলে তুমি কোন সূত্রটা বসাবো ভাইয়া? অবশ্যই প্রথম সূত্রটা। তাইলে প্রথম সূত্রটা বসানোর জন্য আমি এখানে লিখব যে এখানে এখানে কার কার মান দেওয়া আছে দেখো তো। তাইলে আমার এই সূত্রটার জন্য s = u + b/2 * t, আমি যেহেতু দূরত্বের মান নির্ণয় করব, দূরত্বের মান নির্ণয় করার জন্য আমার আদি বেগ লাগবে, শেষ বেগ লাগবে, সময় লাগবে। এখন আমি দেখি এই মানগুলো দেওয়া আছে কিনা। দেখো তো আদি বেগ কত, এই যে 6 সেকেন্ড। তো আদি বেগ হচ্ছে একেবারে লেজটা ধরবা, তোমার যে লাইনটা গেছে, বেগের যে রেখাটা গেছে, সেই রেখাটা শুরু হয়েছে কত থেকে, ব্যাক। এই যে ব্যাক কত থেকে শুরু হয়েছে দেখো তো, 8 থেকে শুরু হয়েছে। তার মানে আমি বলতে পারি এখানে আদি বেগ হচ্ছে কত, আদি বেগ u = 8 মিটার/সেকেন্ড। এই যে লেস, এই 8 থেকে শুরু, তাহলে আমি বলতে পারি কি আদি বেগ u = 8 মিটার/সেকেন্ড। তাহলে শেষ বেগ কত বলতো, 6 সেকেন্ড যেহেতু বলছে, তাহলে 6 সেকেন্ডে যাইয়া থেমে যাবে, ঠিক আছে। আমি 6 সেকেন্ড পর্যন্ত হিসাব করব। তাহলে 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করার জন্য আমার শেষ বেগ লাগবে। তাহলে 6 সেকেন্ডে শেষ বেগ কত দেখো তো, এই যে 32, তাই না। 6 সেকেন্ডে আমার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 6 সেকেন্ডে আমার বেগ হচ্ছে কত, 32। সরি, ওকে। দেখো 6 সেকেন্ডে আমি শেষ বেগ পাইছি কত, 32 মিটার/সেকেন্ড। শেষ বেগ, শেষ বেগকে কি দ্বারা প্রকাশ করে, ভি দ্বারা। কত পাইলাম, 32 মিটার/সেকেন্ড। তাহলে আরেকটা কি দরকার, আমার সময় দরকার। তাহলে সময় তো বলাই আছে 6 সেকেন্ড, সময় t = 6 সেকেন্ড। তাহলে আমার কি নির্ণয় করতে হবে, অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে, একদম ইজি। তাহলে জাস্ট সমাধানে লিখবা, সমাধান লিখবা, আমরা জানি, আমরা জানি অতিক্রান্ত দূরত্ব s = u + b/2 * t। তাহলে বলো তো ইউর মান আছে কত, 8, প্লাস শেষ বেগ বি এর মান কত আছে, 32 / 2 * t এর মান কয় সেকেন্ড, 6 সেকেন্ড। আচ্ছা, 8 আর 32 যোগ করলে হয় কত, 40, 2 এখানে আছে কত, 6। তাইলে যদি ভাগ করি, আমরা এখানেও তো ভাগ করে দিতে পারতাম নাকি। আচ্ছা ওকে, ভাগ করলে কত হয়, 3। তাহলে 3 40 কত, 120 মিটার। সুতরাং অতিক্রান্ত দূরত্ব s = কত পাইছি, 120 মিটার। এটা হচ্ছে আমার বস্তুর, ওই বস্তুটি 6 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, একদম সিম্পল। দেখো আমি প্রথমেই যখন আমাকে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলবো, আমি খেয়াল করবো কোন কোন মানটা দেওয়া আছে, সময় দেওয়া আছে, বেগ দেওয়া আছে। সময় আর বেগ যদি দেওয়া থাকে তাহলে কোন সূত্র ইউজ করব, s = u + b/2 * t। ওকে, আমি
এখন এই সূত্রটা ইউজ করার জন্য আমার আদি বেগের মান দরকার, শেষ বেগ দরকার, সময়। আমি এই লেখচিত্র থেকে আদি বেগ, শেষ বেগ এবং সময়টা আইডেন্টিফাই করছি। এরপরে জাস্ট আমরা জানি s = u + v / 2 মানটা বসাই দিলাম, ক্যালকুলেশন করলাম, তাইলে আমরা দূরত্ব পাইছি কত 120। ক্লিয়ার? সহজ, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় নাম্বার প্রশ্নটা সলভ করব। দ্বিতীয় নাম্বার কোয়েশ্চনে কি আছে দেখো তো। একটা কলাম দেওয়া আছে, ওখানে ব্যাগের মান দেওয়া আছে এবং সময়ের মান দেওয়া আছে। এটা হচ্ছে ব্যাগ এবং সময়ের মান দেওয়া আছে। তাহলে ব্যাগ হচ্ছে 0, 4, 8, 12, 12, 6, 0, 0, 20। আচ্ছা, এটা হচ্ছে সময় 0, 20, 40, 60, 80, 100, 120। তাইলে সময় দেওয়া আছে এবং ব্যাগ দেওয়া আছে। তাহলে আমরা কোন সূত্রটা ইউজ করব? আশা করি পারবা। কাঁথা যদি থাকে তাহলে আমার আগে আগে করে ফেলো এখানে। আচ্ছা, আমি আরেকটু স্পেস নিয়ে অঙ্কটা করতে পারি। এখানে আদি বেগ ইউ সমান কত দেখো তো, 0, 0 m/1। তাহলে শেষ বেগ কত হবে? শেষ বেগ কত হবে এটার জন্য তোমার দেখতে হবে কয় সেকেন্ড বলছে। 1 মিনিট 20 সেকেন্ড। 1 মিনিট 20 সেকেন্ড। 1 মিনিট 20 সেকেন্ড বললো। 1 মিনিট 20 সেকেন্ড মানে কয় সেকেন্ড? এখানে তো 1 মিনিট দেওয়া নাই, তাহলে সেকেন্ডে নিয়ে যাইতে হবে। মিনিট 1 মিনিট মানে 60 সেকেন্ড, আর 20 সেকেন্ড যদি যোগ করে দাও তাহলে 80 সেকেন্ড। 1 মিনিট 20 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব, তাহলে 80 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব বলছে। তাহলে এই যে 80 সেকেন্ড, 80 সেকেন্ডে যে ব্যাগটা দেওয়া আছে ওটাই হইল আমার শেষ ব্যাগ। ঠিক আছে? তাহলে শেষ ব্যাগ কত আছে? b = 12 মিটার পার সেকেন্ড। সময় কত? t 80 সেকেন্ড বললো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমি জাস্ট সূত্রটা বসাই দিব। আমরা জানি s = u + b / 2 t, বা s = u এর মান কত আছে 0, b এর মান কত আছে 12, ঠিক আছে, নিচে আছে 2, সময় কত আছে 80 সেকেন্ড। তাহলে ভাগ করলে হয় 40। এবার 12 × 40 কত আসছে দেখো, 12, 400, 480। সুতরাং অতিক্রান্ত দূরত্ব s = কত পাইলাম? 480 মিটার। ক্লিয়ার? অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে পারবা? আশা করি বুঝতে পারছো। তাহলে অতিক্রান্ত দূরত্ব আশা করি নির্ণয় করতে আচ্ছা, আমাদের 2 নাম্বার টাইপ হচ্ছে উচ্চতা নির্ণয়। কোনো বস্তুকে যদি উপরের দিকে ছুড়ে দেওয়া হয়, বস্তুটা মাটিতে পড়তে কতটুকু পরিমাণ সময় লাগতে পারে, কিংবা উপরের দিকে ছুড়ে দিলে সেটা কতটুকু উচ্চতায় উঠে থেমে যাবে, বা কতটুকু উচ্চতা পর্যন্ত উঠবে, এইসব হিসেব নিকেশ হচ্ছে আমাদের 2য় নাম্বার টাইপে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস, কোনো বস্তুকে যখন উপরের দিকে ছুড়ে দেওয়া হয়, সেই বস্তুর বিপরীতে যে বলটা কাজ করে সেই বলটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আমরা সবাই জানি। ঠিক আছে? তাইলে গ্যালিলিওর পরন্ত বস্তুর 3টা সূত্র আছে তোমরা জানো। সেই সূত্র অনুসারে, সেই সূত্রগুলো ইউজ করে কিন্তু আমরা উচ্চতাটা নির্ণয় করব। আমরা এখানে 3টা সূত্র দেখতে পাচ্ছি। একটা হচ্ছে h = ut + half gt², আর একটা হচ্ছে v = u - gt, এবং b² = u² - 2gh। এই 3টা সূত্র ইউজ করে আমরা কি নির্ণয় করব? উচ্চতা নির্ণয় করব। তাহলে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে দেখো, একজন বোলার অনুশীলনের জন্য একটি বলকে 180 কিমি/আওয়ার বেগে খাড়া উপরের দিকে ছুড়ে মারলেন। বলটি মাটি হতে সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল? তাহলে একজন বোলার অনুশীলন করার জন্য একটা বলকে 180 কিমি/আওয়ার বেগে খাড়া উপরের দিকে ছুড়ে মারছে। তাহলে বলটি মাটি হতে সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল? তাহলে আমাদেরকে কি নির্ণয় করতে হবে? উচ্চতা নির্ণয় করতে হবে, অর্থাৎ এইচ এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে? তাহলে এখানে এইচ আছে, অর্থাৎ আমরা এই সূত্রটা ইউজ করে এইচ এর মান নির্ণয় করতে পারি, কিংবা এই সূত্রটা ইউজ করে হচ্ছে আমরা এইচ এর মান নির্ণয় করতে পারি। যেখানে যেহেতু আমরা এখানে কি দেখতে পাচ্ছি, b² = u²-2gh, এইচ আছে, বাট এই সূত্রের মধ্যে কিন্তু এইচটা নাই। সো 2য় নাম্বার সূত্রটা থেকে আমরা উচ্চতা নির্ণয় করতে পারবো না।
আচ্ছা, তাইলে বলো তো এখন আমরা কোন সূত্রটা ইউজ করব? h ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এই সূত্রটা ইউজ করব, নাকি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ, এই সূত্রটা ইউজ করব? তাহলে আমরা কিন্তু এখানে দুইটা সূত্র ইউজ করতে পারি। যেহেতু বলা হয়েছে একজন বোলার অনুশীলনের জন্য একটি বলকে 180 কিলোমিটার পার আওয়ার বেগে কাড়া উপরের দিকে ছুড়ে মারলেন, তাহলে সে যখন কোন একটা বস্তুকে অর্থাৎ বলটাকে যখন উপরের দিকে ছুড়ে মারলেন, তখন তার আদি বেগ ছিল 180 কিলোমিটার পার আওয়ার। আর ওই বস্তুটা যতটুকু পরিমাণ উচ্চতা উঠছে, যেমন ধরো এখান থেকে একটা বল, ও হচ্ছে মানুষ, যে প্লেয়ার খেলতেছে, সে একটা বলকে উপরের দিকে ছুড়ে মারছে, তাহলে এতটুকু পরিমাণ বলটা উঠছে, ঠিক আছে? বলটা এতটুকু পরিমাণ উঠে কিন্তু আবার নিচের দিকে নেমে যাবে। নিচের দিকে কত সময়ে নামছে বা কতটুকু নামছে এটা আমার জানার দরকার নাই, বাট আমার হচ্ছে এই যে এতটুকু পরিমাণ উচ্চতা, এই যে এতটুকু ভূপৃষ্ঠ হতে এতটুকুর মানটা কত, এইচ এর মানটা আমার দরকার, ঠিক আছে? তাইলে দেখো সে যখন বলটাকে উপরের দিকে ছুড়ে দিচ্ছে, তখন বস্তুর বেগ ছিল 180 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই বস্তুটা এতটুকু পরিমাণ জায়গায় এসে কিন্তু থেমে গেছে, তার মানে তার শেষ বেগ, এটা ছিল আদি বেগ, তার শেষ বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। কথা ক্লিয়ার? 0 মিটার পার সেকেন্ড হচ্ছে তার শেষ বেগ। তাহলে আমরা এখান থেকে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, যেহেতু আমরা জানি অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু কি 9.8, এই সূত্রটা দিয়ে আমি মানটা বাইর করতে পারি। আবার বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2gh, এই সূত্রটা ইউজ করে করতে পারি। আমি প্রথম সূত্রটা ইউজ করবো এই ক্ষেত্রে। আচ্ছা, তাহলে দেখো তো এখানে আমার কি কি মান দেওয়া আছে। এখানে আদি বেগ ইউ ইকুয়াল টু কত দেওয়া আছে, 180 কিলোমিটার পার আওয়ার। এই যে 180 কিলোমিটার পার আওয়ার যে দেওয়া আছে, এটাকে তোমার প্রথমে মিটার পার সেকেন্ড দিয়ে নিয়ে যেতে হবে। s equal to ut plus half at square, এই সূত্রটি ইউজ করব। ওকে, এই যে 180 কিলোমিটার পার আওয়ারকে তুমি মিটার পার সেকেন্ডে নিয়ে যাবা, যেহেতু আমরা জানি ব্যাগটাকে কিন্তু আমরা মিটার পার সেকেন্ডে হিসেব করি। এখানে যেহেতু কিলোমিটার পার আওয়ার আছে, এটাকে আমাদের অবশ্যই মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে কিলোমিটারকে যদি তুমি মিটার নিয়ে যেতে চাও, আমরা জানি 1000 মিটার সমান 1 কিলোমিটার। সো 180টাকে তোমার প্রথমে 1000 দিয়ে গুণ দিতে হবে। 1000 দিয়ে গুণ দাও, 180 গুণ 1000, এরপরে 3600 দিয়ে ভাগ। তাহলে যদি কিলোমিটার পার আওয়ার থেকে, একদম মনে রাখবা, যদি কিলোমিটার পার আওয়ার থেকে আমাদের মিটার পার সেকেন্ডে নিয়ে যাইতে হয়, তাইলে যে মানটা দেওয়া থাকবে সেই মানটাকে 1000 দিয়ে গুণ করবা এবং টোটাল মানটাকে 3600 দিয়ে ভাগ করবা, সোজা হিসাব, ঠিক আছে? তাইলে আমরা একটু এখানে ক্যালকুলেশন করি। 180 কিলোমিটার, ওকে, আমাদের উপরে আছে 180 10 ভাগ 36, 50। আচ্ছা, 50 পাইলাম। তাইলে 50 মিটার পার সেকেন্ড। তাহলে আমার আদিবেগ কত, ইকুয়াল টু আদিবেগ ইকুয়াল টু 50 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমাদের শেষ বেগ কত, বি ইকুয়াল টু, যেহেতু উপরে উঠে থেমে যাবে নির্দিষ্ট একটা উচ্চতায়, আমরা বি ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড ধরবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের বাহির করতে হবে কি, কত উচ্চতায় উঠেছিল, কত উচ্চতায়। আচ্ছা, এখানে কি সময় দেওয়া আছে আমাদের? একজন বোলার অনুশীলন জন্য একটি বলকে 180 মিটার পাওয়ার বেগে খাড়া উপরের দিকে ছুড়ে মারলেন, বলটি মাটি হতে কত উচ্চতায় উঠেছিল। তাহলে এখানে তো আমার সময় দরকার আছে, সময়ের দরকার আছে, তাহলে এই সূত্র ইউজ করা যাবে না। আরেকটা সূত্র বলছিলাম কি, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। হ্যাঁ, আমার এই সূত্রটা লাগবে ভাইয়া, যেহেতু এখানে আমার সময়ের একটা ব্যাপার সেবার আছে, আর সময় যেহেতু আমার দেওয়া নাই, তাহলে এই সূত্রটা অবশ্যই ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা জানি, আমরা এই সূত্রটা কেন ইউজ করতেছি বুঝতে পারছো? এখানে আমার শেষ বেগও আছে, আদি বেগও আছে, জি এর মানও আছে, জাস্ট আমি এখান থেকে এইচ এর মানটা নির্ণয় করতে পারবো। কিন্তু এখানে আমার এই যে এইচ এর মানটা নির্ণয় করার জন্য এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, এটার মান নির্ণয় করার জন্য কিন্তু আমার টি এর মানটা দরকার ছিল, বাট আমার প্রশ্নের মধ্যে টি এর মানটা দেওয়া নাই, টি এর মানটা হচ্ছে আমার দেওয়া নাই।
আচ্ছা, তাইলে এই জন্য আমার ইউজ করতে হবে এই সূত্রটা, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস টু জি এইচ। তাহলে আমরা জানি ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস টু জি এইচ। আচ্ছা, আমার লাগবে হচ্ছে এইচ এর মানটা, তাহলে আমি এটাকে পক্ষান্তর করে দিই। বি স্কয়ার পক্ষান্তর করলে প্লাস হয়ে যাবে টু জি এইচ ইকুয়াল টু ইউ স্কয়ার। তাহলে বি স্কয়ারকে পক্ষান্তর করে দাও, টু জি এইচ ইকুয়াল টু, সরি, এটা ইউ স্কয়ার বি স্কয়ার প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। এরপরে টু জিটাকে পক্ষান্তর করে দেওয়া, যেহেতু আমার দরকার শুধু এইচ এর মানটা, ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার বা টু জি। ওকে, এবার মানটা একটু বসাই দাও তো। ইউ এর মান আছে কত, 50, 50 স্কয়ার মাইনাস বি এর মান কোনো নাই 2, জি এর মান হচ্ছে 9.8। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি কত আসে। আচ্ছা, 50কে স্কয়ার করলে কত হয়, 2500 মেবি। 50 স্কয়ার 2500, স্কয়ার করলাম 2500 আসলো। এরপরে 9.8 কে যদি করি 9.8 ইন্টু 2, তাইলে 9.8 ইন্টু 2, 19.6, 19.6। ওকে, তাহলে 2500কে এটা দ্বারা ভাগ করো, 2500 ভাগ 19.6 কত আসছে, 0.05 আসলো কেন, 2500 ভাগ 19.6, 127.55, 127.55। আচ্ছা, এটা হচ্ছে কার মান, এইচ এর মান, এইচ এর মান। তাহলে উচ্চতা কত পাইলাম, 127.55 মিটার। তাইলে আমি যে বলটাকে উপরের দিকে ছুড়ে দিলাম, সেই বলটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল, 127.55। তাহলে আমি কোন সূত্রটা ইউজ করছি, বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস টু জি এইচ। ওকে, এবার আরেকটা প্রশ্ন দেখো, একজন বোলার বল করলো, ব্যাটসম্যান বলটাকে সজোরে পিটালো, পিটানোর পরে বলটি মাটি আঘাত করে আবার উপরের দিকে উঠে গেল। একজন ব্যাটসম্যান একটি ক্রিকেট বলকে আঘাত করায় বলটি বুপৃষ্ঠে বাধা পেয়ে 90 কিলোমিটার পার আওয়ার বেগে উপরের দিকে উঠে গেল। একজন ফিল্ডার পরন্ত বলটিকে ধরার জন্য 5 সেকেন্ড দৌড়ালো। ফিল্ডার বলটি ধরতে পারবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। আচ্ছা, কি বলছে, একজন ব্যাটসম্যান একটি ক্রিকেট বল আঘাত করায় বলটি বুপৃষ্ঠে বাধা পেয়ে 90 কিলোমিটার পার আওয়ার বেগে উপরের দিকে উঠে গেল। তাহলে কয় মিটার বেগে উঠছে উপরের দিকে, 90 কিলোমিটার পার আওয়ার বেগে। আচ্ছা, এটা কিন্তু তার আদি বেগ। ওকে, তাইলে একজন ফিল্ডার পরন্ত বলটিকে ধরার জন্য, তাই বলটি উপরের দিকে উঠে নির্দিষ্ট একটা উচ্চতা পর্যন্ত উঠলো, ওঠার পরে কিন্তু আবার নিচে নামবে। নামার পরে একজন ফিল্ডার 5 সেকেন্ড পর্যন্ত দৌড়াইলো। তাহলে ফিল্ডার বলটিকে ধরতে পারবে কিনা, এটা হচ্ছে আমাদের বাহির করতে হবে। তাহলে ধরো এখান থেকে ও বলটিকে উপরের দিকে ছুড়ে মারলো, তাহলে এই যে বলটা এতটুকু পরিমাণ উচ্চতায় উঠলো, ব্যাট দ্বারা আঘাত করে কিন্তু এখানে পাঠাই দিল, ঠিক আছে, বলটি এতটুকু পরিমাণ উচ্চতায় উঠলো, আবার বলটি নামবে না। নামার পরে এখানে একজন ফিল্ডার কিন্তু দৌড় শুরু করছে এই জায়গা থেকে, সাপোজ আমি আঁকতে পারি না খুব ভালো, এই যে একজন ফিল্ডার সে দৌড় শুরু করছে বলটি ধরার জন্য, 5 সেকেন্ড পর্যন্ত দৌড়াইছে, 5 সেকেন্ড পর্যন্ত দৌড়াইছে। তাহলে সে বলটি ধরতে পারবে কিনা, তাহলে আমাদের কি বাহির করতে হবে বলতো, এই যে ব্যাটসম্যান বলটিকে আঘাত করে পাঠাইলো, পাঠাইতে কতটুকু সময় লাগছে, অর্থাৎ বলটি উপরে উঠে মাটিতে পড়তে কতটুকু সময় লাগবে, সেটা যদি আমরা বাহির করতে পারি, তাহলে আমরা বলতে পারবো সে বল ধরতে পারছে নাকি পারে নাই। যেমন সে ধরো বলটিকে উপরের দিকে যখন উঠে গেল, বলটি আবার নিচে পড়তে সময় লাগলো 6 সেকেন্ড। তাহলে উঠো 5 সেকেন্ডেই দৌড়ে চলে আসলো, 5 সেকেন্ডেই দৌড়ে চলে আসলো।
তাহলে বলটি আরো 1 সেকেন্ড পরে পড়বে, তাহলে সে ক্যাচটি ধরতে পারবে। কিন্তু যদি বলটি 60 সেকেন্ডে মাটিতে পড়ে যায়, 5 সেকেন্ড না 60 সেকেন্ডে মাটিতে পড়ে গেল, তাহলে সেই হিসেবে কিন্তু সে বলটি আর ধরতে পারবে না। ক্লিয়ার? তাহলে বলটিকে সে আঘাত করলো কত কিলোমিটার? 90 কিলোমিটার পার আওয়ার বেগে বলটিকে উপরের দিকে পাঠাইছে। এটা হচ্ছে আদি বেগ। শেষ বেগ হচ্ছে বি ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ওকে। তাহলে আমাদেরকে বাহির করতে হবে কি, বলটি ফিল্ডার ধরতে পারবে নাকি পারবে না। আচ্ছা, তাহলে এটা বাইর করার জন্য আমাদের কয়টা সূত্র ছিল? h ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার একটা সূত্র ছিল। তাহলে এই সূত্রে h এর মান আছে, h এর মান আছে, তারপরে হচ্ছে h এর মান লাগবে আদিবেগ এবং সময়ের মান লাগবে, আদিবেগ এবং সময়। তাহলে আদিবেগ তো আমাদের আছে, ঠিক আছে, কিন্তু উচ্চতা কি আছে? উচ্চতা নাই, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো না। আমাদের আরো একটা সূত্র ছিল কি, v ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। এখান থেকেও কিন্তু আমি সময় নির্ণয় করতে পারি। তাহলে এখানে আমার কি কি দরকার বলতো? শেষ বেগ এবং আদি বেগ দরকার। তাইলে অভিকর্ষ ত্বরণ তো আমরা জানি, তাহলে এখান থেকে আমি সময় নির্ণয় করতে পারি, অনায়াসে সময় নির্ণয় করতে পারবো। তাহলে দেখো বি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, তাহলে আমি এই সূত্রটা ইউজ করব। তিনটা সূত্র, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাইলে এখানে যেহেতু সময় নাই, এই সূত্রটার দিকে আমার ভ্রুক্ষেপ করারও দরকার নাই। এই যে এই জায়গায় ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এখানে সময় আছে, এখানেও সময় আছে, আমি এটা কেন ইউজ করতেছি না? কারণ আমার উচ্চতা, কতটুকু পরিমাণ উচ্চতায় আমার বলটা উঠছে এটা কিন্তু আমার জানা নাই। ঠিক আছে, তাইলে এই জন্য আমি এই সূত্রটা ইউজ করতে পারি না। বাট আমার এই ক্ষেত্রে যেহেতু শুধুমাত্র শেষ বেগ এবং আদি বেগেরই দরকার, তাহলে আমি এই সূত্রটা ইউজ করে আমার মানটা আমি বাহির করতে পারি। আমরা লিখতে পারি যে আমরা জানি, আচ্ছা এখানে কি কি মান দেওয়া আছে এগুলো এখানে লিখলাম, সমস্যা নেই, তোমরা একটু সাজিয়ে লিখবা। তাহলে আমরা জানি v ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। আমার কার মান দরকার বলো তো? টি এর মান। তাহলে b পক্ষান্তর করে দিলে প্লাস জিটি ইকুয়াল টু ইউ। এবার b কে পক্ষান্তর করে দাও, জিটি সমান ইউ মাইনাস বি বা টি সমান ইউ মাইনাস বি বাই জি। এবার মানগুলা জাস্ট একটু বসাই দিবা, মানগুলা বসাই দিবা। আদিবেগ কত আছে? 90 কিলোমিটার পার আওয়ার। ওকে, এখানে একটা কাজ করতে হবে, ওই যে এর আগের অঙ্কে আমরা যেটা করলাম 90 কিলোমিটার পার আওয়ারটাকে আমাদের কোথায় নিয়ে যেতে হবে বলো তো? এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে 90 কিলোমিটার পাওয়ারকে মিটার পার সেকেন্ডে কেমনে নিয়ে যাবা? 90 কে 1000 দ্বারা গুণ করবা, ভাগ করবা কত দ্বারা? 3600 দ্বারা। তাহলে ক্যালকুলেশন করে একটু কত আসে দেখো, জাস্ট 90 গুণ 1000, তাহলে হয় 90,000 ভাগ 3600। 90,000 ভাগ 3600, 25 পাইলাম। তাহলে 25 মিটার পার সেকেন্ড। আমি আদিবেগ পাইছি কত বলতো? 25 মিটার পার সেকেন্ড। তাইলে এখানে আদিবেগে কত বসাবো? 25 মাইনাস শেষ বেগ, যেহেতু বলটা নির্দিষ্ট একটা উচ্চতায় উঠে আবার নিচে নামবে, তার মানে তার বেগ সেখানে শূন্য হয়ে গেছে, শূন্য হয়ে গেছে বিদায় সে আর উপরের দিকে উঠতে পারতেছে না, এবার নিচের দিকে সে নামবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 0। তাহলে অভিকর্ষ ত্বরণের মান তুমি জানো 9.8। তাহলে 25 কে 9.8 দ্বারা ভাগ করো, 25 ভাগ 9.8, তাহলে পাইলাম 2.55। সুতরাং টি সমান পাইলাম 2.55 সেকেন্ড। এখনো কিন্তু শেষ হয় নাই, এখনো কিন্তু শেষ হয় নাই। কেন বলো তো? আমি এখনো পর্যন্ত কতটুকু সময় বাইর করছি? বলটা যে উপরে উঠছে, বলটি যে ক্রিকেটার ছুড়ে দিল, বলটি যে উপরে উঠছে, উপরে উঠতে কতটুকু সময় লাগছে আমি এই সময়টা বাহির করছি। কিন্তু উপরের থেকে নিচে নামতে কতটুকু সময় লাগবে এই সময়টা আমার বাহির করা লাগবে না। তাহলে জাস্ট মনে রাখবা, কোন একটা বস্তুকে যদি তুমি উপরের দিকে ছুড়ে দাও, সেই বস্তুটা উপর উঠতে যতটুকু সময় লাগবে নিচে নামতে ঠিক ততটুকু সময় লাগবে, একেবারে সেম। উপর উঠতে যতটুকু সময় লাগবে নিচে নামতেও ঠিক ততটুকু সময় লাগবে।
তাহলে আমরা টোটাল সময়টা কেমনে বাহির করতে পারি বলো তো? আচ্ছা, তাইলে বলটি নিচে পড়তে মোট সময় লাগবে সমান, আচ্ছা আমরা লাগবে টি সমান দিয়ে, এটা একটা বড় হাতের টি দিলাম, ঠিক আছে? আচ্ছা, 2t। তাহলে এই যে যতটুকু পরিমাণ সময় উপরে উঠতে লাগে ততটুকু পরিমাণ সময় যদি নিচে নামতে লাগে, তাহলে এই সময়টাকে যদি আমরা 2 দিয়ে গুণ দিই তাহলে মানটা আসবে না। তাহলে এই জন্য দিলাম টি ইকুয়াল টু 2t, ঠিক আছে? আচ্ছা, জাস্ট 2 ইন্টু এটাকে গুণ করে দাও, 2.55 গুণ করে দিলে কত হয়? গুণ করে দিলে হয় 5.10, 5.10 সেকেন্ড। তাহলে কতটুকু লাগছে? 5.10 সেকেন্ড লাগছে বলটা পড়তে টোটাল। তাহলে এই যে এই মামা বলটা যে মারলো উপরের দিকে, সেই বলটা ধরার জন্য 5 সেকেন্ড দৌড়াইয়ে চলে আসলো, অর্থাৎ 5 সেকেন্ডে বলটা যেই জায়গায় পড়বে সেই জায়গায় চলে আসলো। তাহলে বলটা আরো কিন্তু 0.10 সেকেন্ড পরে পড়বে, তার মানে সে একটু স্থির হইতে পারছে, বলটা তখন সে ধরতে পারবে। ক্লিয়ার? তাহলে বলটি সে ধরতে পারবে কিনা, প্রশ্ন কি ছিল? বলটি ধরতে পারবে কিনা? অবশ্যই। তাহলে ফিল্ডার বলটি ধরতে পারবে, ফিল্ডার বলটি, সুতরাং ফিল্ডার বলটি কি করতে পারবে? ধরতে পারবে। ফিল্ডার বলটি ধরতে পারবে। ওকে, এই কোয়েশ্চনটা বুঝছো? তাহলে উচ্চতা নির্ণয় করতে পারবে এখন? এটা কিন্তু একটু কঠিন অঙ্ক ছিল, আশা করি এটাও বুঝছো তোমরা। তাইলে উচ্চতার 2 নাম্বার টাইপ হচ্ছে এতটুকু, বাট ডেসক্রিপশন বক্সে তোমাদের যে পিডিএফটা দিব সেই পিডিএফ থেকে তোমরা যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো সলভ করলে তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। তাহলে গতি অধ্যায় একদম পানি পানি। তাহলে আমাদের এখন আমরা 3 নাম্বার টাইপের লেখচিত্র অঙ্কন নিয়ে আলোচনা করব। ওকে, আমাদের আলোচনা থাকবে টাইপ নাম্বার 3 লেখচিত্র অঙ্কন নিয়ে। আচ্ছা, কিছু অঙ্ক রাজশাহী বোর্ড 2022 সালে একটা প্রশ্ন আসছে, একটি গাড়ি সময়ের সাথে প্রাপ্ত বেগের সারণী নিম্নরূপ, সময় আর বেগ। ওইটা 1 2 3 4 5 6 7, 1 2 3 4। গাড়িটির বেগ বনাম সময় অঙ্কন করে ধরনের পরিবর্তন বিশ্লেষণ করো। আচ্ছা, ওকে, তাহলে আমরা আমাদের টাইপ নাম্বার 2 শেষ। টাইপ নাম্বার 3 তে আছে কি? লেখচিত্র অঙ্কন। লেখচিত্র অঙ্কন করতে হবে। তাহলে এটা তোমাদের অধিকাংশ অঙ্কের মধ্যে ঘ নাম্বারে এই কোয়েশ্চনটা থাকে, কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন দেখবা ঘ নাম্বারে এই কোয়েশ্চনটা থাকে। তাহলে আমাদের, আচ্ছা ঘ নাম্বারে দিয়ে এটা,
আমাদের একটা কোয়েশ্চন আছে এখানে, সময় এবং বেগের একটা হচ্ছে কলাম দেওয়া আছে, কি সময় আছে, বেগের বিভিন্ন মান দেওয়া আছে। তাহলে প্রশ্নটা হলো গাড়িটির বেগ বনাম সময় অঙ্কন করে, গাড়িটির বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করে ত্বরণের পরিবর্তন বিশ্লেষণ করো। তাহলে আমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে, ওই লেখচিত্র থেকে ত্বরণের পরিবর্তনটা আমাদের কি করতে হবে, বিশ্লেষণ করতে হবে। তাহলে এই ধরনের অঙ্ক কেমনে করবা? তাইলে দেখো, এই যে মনে করো এটা হচ্ছে লেখচিত্র, ঠিক আছে, হ্যাঁ এটা একটা লেখচিত্র, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। আমরা এক্স সরি আমরা এক্স অক্ষ বরাবর সময় ধরবো। তাহলে সময় কয়টা আছে? 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। ওকে, বেগের ক্ষেত্রে হইল 1 2 3 4 5 6। আচ্ছা, সর্বোচ্চ বেগ কত আছে? 12 পর্যন্ত, নাকি আমাদের 7 পর্যন্ত যাওয়ার দরকার নেই। ওকে, আমরা মাঝখানে একটা মুছে দিই, এই যে এখানে আসলো। ওকে, তাইলে এদিকে হলো সময় আর এই দিকে হইল গিয়া বেগ। তাহলে সময়টা হচ্ছে কত থেকে শুরু? 0 20 40 60 80 100 120। আচ্ছা, তাহলে ব্যাক হচ্ছে 0 থেকে শুরু। আমাদের এই যে সময় যখন লিখবা, জাস্ট সময় যেটা আছে সময়ের মানগুলা লিখে দিবা, কিন্তু ব্যাক যখন লিখতে যাবা তখন তোমাদেরকে একটু হিসেব করে লিখতে হবে, ঠিক আছে? আমরা এখানে যে মানগুলো আছে সেই মানগুলো কিন্তু এখানে লিখতে পারবো না। এখানে তোমার একেবারে ছোট যে মানটা আছে এবং একেবারে বড় যে মানটা আছে সেই মানটাকে হিসেব করে লিখতে হবে। আচ্ছা, এখানে একেবারে ছোট মান হচ্ছে 0, তাহলে আমি এখানে 0 দিতে পারি, এখানে আমি 0 লিখতে পারি। এবং যেহেতু সর্বোচ্চ হচ্ছে 12, তাহলে আমি একটাকে 4 করে ধরি। এটা হয়নি, ইকুয়েশনটা হয়নি, এই যে এতটুকু পর্যন্ত 4 8 12, ঠিক আছে, এটা তুমি 16 দিতে পারো। ওকে, তাইলে এটা হচ্ছে ব্যাক 4 8 12 16, ঠিক আছে। এখন আমি জাস্ট লেখচিত্রের বিন্দুগুলো স্থাপন করব। দেখো, 0 সেকেন্ডে আমার ব্যাক ছিল 0 সেকেন্ডে ব্যাক ছিল 0। ওকে, তাইলে আমার 20 সেকেন্ডে ব্যাক হচ্ছে কত? 4। 20 সেকেন্ডে, এই যে 20 সেকেন্ডে আমার ব্যাক হচ্ছে কত? 4। তাহলে এই যে এতটুকু পর্যন্ত আমার ব্যাক ছিল, ঠিক আছে। আচ্ছা, এখানে এটা আমি 0টা হচ্ছে এই জায়গা থেকে তো হিসাব করা যায়, 0 হচ্ছে এই জায়গা থেকে হিসাব করা যায়। তাহলে 20 40, এটাকে আমি 0 ধরতে পারি না, এই জায়গাটা 0, এই যে এটা হচ্ছে 0। তাহলে 20 40 60 80 100 120। ওকে, তাইলে আমার 0 ছিল এই জায়গায়, এই বিন্দুতে 0 সেকেন্ডে 0, এবং 20 সেকেন্ডে আমার ব্যাক হচ্ছে 4, এই যে 4 এই জায়গায়। 20 সেকেন্ডে আমার ব্যাক হচ্ছে এতটুকু, এবং 40 সেকেন্ডে আমার ব্যাক হচ্ছে 8। 40 সেকেন্ডে আমার ব্যাক হচ্ছে 8। 60 সেকেন্ডে আমার ব্যাক ছিল 12, 60 সেকেন্ডে আমার ব্যাক ছিল হলো গিয়া 12। 80 সেকেন্ডেও হচ্ছে 12, 80 সেকেন্ডেও সেম। ওকে, 100 সেকেন্ডে আবার 6 নেমে আসলো। তাহলে এই যে 6 তো এখানে নাই, তাইলে 4 5 6 8, এই যে মাঝখানে হচ্ছে কত? 6 না? 6 6 6 100 সেকেন্ডে একটু হিসেব করে দিবা। আবার 120 সেকেন্ডে একেবারে 0-তে চলে আসছে ব্যাক, ঠিক আছে। লেখচিত্রটা একটু টেনে দাও তো, এই যে, হ্যাঁ এই যে, এটা হচ্ছে আমার ব্যাক বনাম সময় লেখচিত্র, ঠিক আছে। লেখচিত্রটা আমার অলরেডি অঙ্কন করা শেষ, বাট এখন তোমাকে একটু করে বিশ্লেষণ করতে হবে। ওই যে ত্বরণের পরিবর্তনটা জাস্ট একটু বিশ্লেষণ করে দিলেই কিন্তু শেষ, একদমই ইজি, 4টা নাম্বার দিয়ে দিবে এই জায়গায়। তাহলে বিশ্লেষণটা কেমনে করবা দেখো তো। আমি তোমাদের যখন বেসিকের ক্লাস করাইছি তখন কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করছিলাম। যদি ত্বরণ এই সুর আড়াআড়ি ভাবে বৃদ্ধি পায়, একদম আড়াআড়ি ভাবে, যদি এই যে এইভাবে আড়াআড়ি ভাবে যদি আমার ব্যাগটা বৃদ্ধি পায়, তাইলে মাথায় রাখবে এটা হচ্ছে সমত্বরণের উদাহরণ। এটা হচ্ছে কি ত্বরণ? সমত্বরণ বা সুষম ত্বরণ।
সমত্বরণ কিংবা সুষম ত্বরণ কি যদি আড়াআড়ি ভাবে বৃদ্ধি পায়, একদম সোজা আড়াআড়ি ভাবে যদি বৃদ্ধি পায় তাহলে বলতে পারো এটা হচ্ছে সমত্বরণ। আর বেগ যদি বৃদ্ধি না পায়, একদম সোজা যায়, একদম সোজা, তাহলে এটা হচ্ছে তোমার সমবেগের উদাহরণ। এটা হচ্ছে সমবেগের উদাহরণ। আর একদম আড়াআড়ি ভাবে যদি আমার বেগটা কমে যায়, তাহলে এটা হচ্ছে সমমন্দন বা সুষম মন্দনের উদাহরণ। সুষম মন্দন। ক্লিয়ার? তাহলে এই যে পরিবর্তনটা জাস্ট একটু বলে দিবা যে 0 সেকেন্ড থেকে 60 সেকেন্ড পর্যন্ত ত্বরণ বৃদ্ধি পাইছে। 0 সেকেন্ড পর্যন্ত, 0 সেকেন্ড থেকে 60 সেকেন্ড পর্যন্ত 1 মিনিট ত্বরণ সমহারে বৃদ্ধি পাইছে, সমত্বরণ হয়েছে তার মানে। এবং 60 থেকে 80 সেকেন্ড, এই 20 সেকেন্ডে কোনো ধরনের ত্বরণ পরিলক্ষিত হয় নাই, অর্থাৎ এক্ষেত্রে সমবেগ হয়েছে। এরপরে 80 থেকে 120 সেকেন্ডে, 80 থেকে 120 সেকেন্ডে, এই 40 সেকেন্ডে ত্বরণ একেবারেই কমে গেছে, ত্বরণ একেবারেই কমে গেছে, অর্থাৎ এক্ষেত্রে আমরা সুষম মন্দন দেখতে পেয়েছি। জাস্ট এটা একটু করে ব্যাখ্যা করবা। এবং তুমি যেখানে লেখচিত্রটা অঙ্কন করছো, ও এক্স অক্ষ বরাবর তুমি সময় ধরলা, ওয়াই অক্ষ বরাবর বেগ ধরলা, এবং সূচক কথগরকে তুমি একক ধরলা, এই বিষয়গুলো জাস্ট একটু ব্যাখ্যা করবা। এবং ত্বরণের যে পরিবর্তনটা হয়েছে ওটা একটু বিশ্লেষণ করে দিলেই কিন্তু আমার প্রশ্নটা শেষ। আশা করি তোমরা এই 3টা টাইপ বুঝতে পারছো। এখানে তোমার হচ্ছে বেগ বনাম সময় আমাদেরকে অঙ্কন করতে বলতে পারে, আবার সময় বনাম ত্বরণ অঙ্কন করতে বলতে পারে। এখানে তো মানগুলা সরাসরি দেওয়া আছে, তোমার অনেক সময় মানগুলা দেওয়া নাও থাকতে পারে, অর্থাৎ তোমার হচ্ছে বেগের মানটা দেওয়া আছে কিন্তু সময়ের মানটা সাপোজ দেওয়া নাই, তাহলে তোমার সময়ের মানটা আগে বাহির করে নিতে হবে। তাহলে আমরা সময়ের মানটা যে সূত্রগুলা দিয়ে বাহির করি, আগে সময়ের মানটা বাহির করে নিবা, তারপরে এই লেখচিত্রটা অঙ্কন করবা। অর্থাৎ আমাকে যে লেখচিত্রটা অঙ্কন করতে হবে, যে দুইটার সাপেক্ষে বেগ বনাম সময় লেখচিত্র, কিংবা বেগ বনাম ত্বরণ বা সময় বনাম ত্বরণ লেখচিত্র অঙ্কন করতে হবে, তাহলে যে দুইটার মান আমার লাগবে আগে দেখতে হবে সে দুইটা মান আছে কিনা। যদি না থাকে তাহলে ওই মানগুলো আগে বাহির করে নিতে হবে, তারপর আমি লেখচিত্র অঙ্কন করতে পারবো। ব্যাস এতটুকুই। তাহলে পিডিএফ এ তোমাদের আরো বেশ কিছু অঙ্ক দেওয়া থাকবে, ওই অঙ্কগুলা তোমরা সলভ করবা। যদি কোনো অঙ্ক না বুঝো তাহলে জাস্ট তোমরা কমেন্ট বক্সে অঙ্কের নাম্বারটা লিখে দিবা বা টাইপ নাম্বারটা লিখে দিবা যে 3 নাম্বার টাইপের 6 নাম্বার অঙ্কটা বুঝতেছি না, নেক্সট ক্লাসে এটা নিয়ে একটু আলোচনা করবেন। তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের যখন একদম সৃজনশীল, সম্পূর্ণ পূর্ণাঙ্গ সৃজনশীল নিয়ে যখন ক্লাস নিয়ে আসবো, তখন ওই অঙ্কটাকে আমরা এখানে অ্যাড করব। ঠিক আছে? আশা করি তোমরা এই 3টা টাইপ একটু প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে এই গতি অধ্যায়টা তোমাদের কাছে একদম পান্তা ভাতের মতো হয়ে যাবে। তাইলে খাতা কলম নিয়ে বসে পড়ো, প্র্যাকটিস করা শুরু করে দাও। আশা করি গতি অধ্যায় থেকে যত ধরনের সৃজনশীল প্রশ্ন আসবে তুমি চোখ বন্ধ করে সমাধান করতে পারবা। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, সোহাগ একাডেমি চ্যানেলের সাথে থাকবা, মনোযোগ সহকারে পড়াশোনা করবা, সামনে অর্ধবার্ষিক পরীক্ষা মাথায় রাখবা। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।